স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা WBSLSTর একটি গুরুত্বপূর্ণ টপিক ইতিহাস বিষয়ের, সেটি হচ্ছে হরপ্পা সভ্যতা। সেই সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমি ফার্স্ট তোমাদের ক্লাসটাকে যেভাবে করব, ফার্স্ট আমি হরপ্পা সভ্যতার উপরে বিগত SLST এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে যে জায়গা থেকে কোশ্চেন এসেছে সেগুলোকে আমি ডিমার্কেশন করব। নেক্সট আমি তোমাদের ডিটেলস আলোচনা করব এবং শেষে তোমাদের আলোচনাটাই থাকবে MCQ রিলেটেড আলোচনা থাকবে এবং পরীক্ষা রিলেটেড আলোচনা থাকবে। তো হরপ্পা সভ্যতা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সিলেবাসে রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাসে, ইতিহাস SLST। তো যে জায়গা থেকে তোমাদের এবছর অর্থাৎ আগামী SLST 2025-এ কোশ্চেন আসার সম্ভাব্য জায়গাগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হলো প্রত্নক্ষেত্র। অর্থাৎ যে জায়গা থেকে আমরা হরপ্পা সভ্যতার নিদর্শন পেয়েছি সেই জায়গাগুলো, সেই প্রত্নক্ষেত্র থেকে কিছু তোমাদের ডেটা কালেক্ট করতে হবে। সেই প্রত্নক্ষেত্রের বর্তমান অবস্থান কোথায় রয়েছে, সেটি কোন নদীর তীরে অবস্থিত, তার আবিষ্কারক কে, এবং প্রত্নক্ষেত্র থেকে কি পাওয়া গেছে। মোস্ট প্রবাবলি এই জায়গা থেকে কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে আগামী SLST 2025-এ। এছাড়াও তোমাদের যে জায়গাগুলো পড়তে হবে তার মধ্যে রয়েছে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ব্যবসা বাণিজ্য থেকে তোমাদের বেশি করে গুরুত্ব দিতে হবে যে ব্যবসা বাণিজ্যের জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল এবং শিল্পের যে কাঁচামাল সেগুলো কোথা থেকে আসতো, অর্থাৎ অভ্যন্তরীণ সেক্টর কোথা থেকে এসেছে এবং বাইরে অর্থাৎ বিদেশ থেকে কোথা থেকে এসেছে সেই জায়গাগুলো তোমাদের জানতে হবে। আমদানি রপ্তানি দ্রব্য কি কি হতো, অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে যে দ্রব্যগুলো বিদেশের বাজারে অর্থাৎ মেসোপটেমিয়া এবং অন্যান্য যে সমকালীন যে সিভিলাইজেশন গুলো রয়েছে সেগুলোতে কোন কোন দ্রব্য রপ্তানি হতো এবং সেখান থেকে কোন কোন জিনিস আমদানি হতো, সে বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান রাখতে হবে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেটা হচ্ছে তাদের নগর পরিকল্পনা অর্থাৎ আরবান প্ল্যানিং, বিশেষত তাদের স্নানাগার সম্পর্কে বেশ কিছু ডেটা তোমাদের গ্যাদার করতে হবে। এছাড়াও হরপ্পার প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ হরপ্পা সভ্যতা কিভাবে তার অ্যাডমিনিস্ট্রেশন চলতো, কিভাবে তার প্রশাসন চলতো, তার ভিত্তিতে কিছু ঐতিহাসিকদের তত্ত্ব রয়েছে, তাদের থিওরি রয়েছে। তো সেই থিওরি গুলো জানতে হবে কে কি থিওরি দিয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ এরিয়া, হরপ্পা সভ্যতার পতনের তত্ত্ব, অর্থাৎ হরপ্পা সভ্যতার পতনের জন্য বিভিন্ন ঐতিহাসিকরা যে বিভিন্ন ধরনের থিওরি দিয়েছে বা তত্ত্ব দিয়েছে, সেই তত্ত্ব কে কি থিওরি দিয়েছে সেটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে ওই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের বেসিক্যালি প্রত্নক্ষেত্র থেকে আমাদের কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি যে বিষয়গুলো তোমাদের আলোচনা করলাম সেই জায়গাগুলো তোমাদের পড়তে হবে। আজকের ক্লাসে আমি ঠিক সেইভাবেই তোমাদের আলোচনা করব, যেভাবে SLST তে পরীক্ষায় কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে সেই অ্যাঙ্গেল থেকেই তোমাদের আমি আলোচনা করব। তো ফার্স্ট দেখো, আমরা দেখে নেব যে এই যে হরপ্পা সভ্যতা অর্থাৎ যেটিকে আমরা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলি, কেন এই হরপ্পা সভ্যতাকে আমরা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলি? তার কারণ হরপ্পায় আমরা শিলালেখও পেয়েছি, হরপ্পার ইনস্ক্রিপশন আমরা পেয়েছি, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়নি। শুধুমাত্র হরপ্পা সভ্যতা জানার জন্য আমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। সেই লিপি পাঠোদ্ধার না হয় আমরা এই সভ্যতাকে প্রায় ঐতিহাসিক বা প্রোটো হিস্ট্রিক ফেজের একটি সভ্যতা বলে থাকি। সাধারণত ঐতিহাসিক মহলে এ নিয়ে বিতর্ক রয়েছে যে হরপ্পার টাইম পিরিয়ড নেই। NCERT-র বইয়ে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই সভ্যতার বিস্তৃতিকাল 2500 থেকে 1800 BC হিসেবে ধরে নেওয়া হয়। তবে বেশিরভাগ ঐতিহাসিকগণ বর্তমানে যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে রেডিও কার্বন পদ্ধতি অনুসারে হরপ্পার যে টাইম পিরিয়ড নির্ণয় করা হয়েছে। হরপ্পা সভ্যতাকে মূলত আমরা তিনটে ফেজ লক্ষ্য করি। এক একটা হচ্ছে প্রাক হরপ্পা, একটা পরিণত হরপ্পা এবং একটা সভ্যতার একদম শেষ পর্ব বা লেট হরপ্পান ফেজ বলে আমরা উল্লেখ। সাধারণভাবে হরপ্পা সভ্যতার আমরা যে নগর নগরগুলো আমরা পেয়ে থাকি, হ্যাঁ, মানে ফ্লোরিস্ট নগর যেমন হরপ্পা, মহেন্দ্রদারো, এগুলো আসলে পরিণত হরপ্পান যে সাইট এবং পরিণত হরপ্পান সাইডে এই সমস্ত প্রত্নক্ষেত্রগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলো সেই সময়। বেসিক্যালি হরপ্পা সভ্যতার যে চরম বিস্তৃতি সেটাকে আমরা ধরে নিই 2600 থেকে 1900 BC।
অর্থাৎ আমরা যদি একটা ড্র করি, ম্যাপ যদি ড্র করি, তাহলে ঠিক হরপ্পা সভ্যতা এইভাবে উঠেছিল এবং এইভাবে ডিক্লাইন হয়ে গেছিল। এইখানে যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে আর্লি হরপ্পান ফেজ, এটা ম্যাচিওর হরপ্পান ফেজ এবং এটা লেট হরপ্পান ফেজ। এই যে টাইম পিরিয়ডটা রয়েছে, এই টাইম পিরিয়ডটাকে আমরা ধরি যেটা প্রাক হরপ্পা, অর্থাৎ এই জায়গাটাকে আমরা ধরি 3200 থেকে 2600 বিসি, এবং এই টাইমটাকে 2600 থেকে 1900 বিসি এবং 1900 থেকে 1400 বিসি। সাধারণভাবে ফার্স্ট ফেজ অর্থাৎ প্রাক হরপ্পান যে টাইম পিরিয়ড, এখানে আমরা হরপ্পা সভ্যতার যে ইনিশিয়াল বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, অর্থাৎ এই টাইমে নগরায়ন সেইভাবে ফ্লোরিস্ট হয়নি। এই টাইমে যে বিল্ডিংস গুলো গড়ে উঠেছে সেগুলো অত্যন্ত নিম্নমানের, এবং আমরা ট্রেড শুরু হয়েছে, কিন্তু ট্রেড যে স্পেশালিটি সেটা কিন্তু আমরা দেখিনি, ক্র্যাফট স্পেশালিটি দেখি। আমরা দেখেছি ম্যাচিওর হরপ্পান ফেজে, পরিণত হরপ্পান ফেজে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ডেভেলপ তাদের ট্রেড এবং ডেভেলপড আরবানাইজেশন, তাদের নগরায়ন হয়েছে, এবং এই টাইমে তাদের যে কারিগরি শিল্প সেটা চরম সীমায় পৌঁছেছিল। ঠিক তার পরবর্তীকালে অর্থাৎ 1900 বিসির পরবর্তী কাল থেকে 1400 বা 1300 বিসি, এই যে টাইম পিরিয়ডটা যেটাকে আমরা লেট হরপ্পান ফেজ বলি, এই টাইমে এসে দেখি যে হরপ্পা সভ্যতার যে প্রত্নক্ষেত্রগুলো আমরা ধীরে ধীরে এই জায়গাগুলোতে বিলীন হতে থাকে, এবং যাকে আমরা হরপ্পান ডিক্লাইন ফেজ বা হরপ্পা সভ্যতার পতনের টাইম পিরিয়ড বলে উল্লেখ করেছি। তবে মোটামুটি ভাবে এর টাইম পিরিয়ড ধরে নেওয়া হয় 2600 থেকে 1900 বিসি, এই টাইমে হরপ্পা সভ্যতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটেছে। ঠিক আছে, নেক্সট আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো হরপ্পা সভ্যতার, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার অবস্থান কোথায় রয়েছে। তোমরা দেখো যে এর যদি আমরা একদম উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দেখি, তাহলে একদম নর্থ, তুমি যদি দেখো একদম নর্থে অর্থাৎ এই জায়গাটাতে অবস্থান করছে, অর্থাৎ একদম উত্তরতম যে স্থান রয়েছে সেটা হচ্ছে জম্মু, বর্তমান জম্মুর অন্তর্গত, বর্তমানে আফগানিস্তানে রয়েছে, জম্মুর অন্তর্গত মান্ডা। হ্যাঁ, এবং তারও দূরে আফগানিস্তানের শর্তুঘায়ও আমরা কিন্তু হরপ্পার নিদর্শন পেয়েছি। তবে মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় যে জম্মু কাশ্মীরের যে মান্ডা যে অঞ্চলটা সেটা হচ্ছে হরপ্পার উত্তরতম স্থান, এবং দক্ষিণে আমাদের মহারাষ্ট্র পর্যন্ত হরপ্পা বিস্তৃত হয়েছে, দক্ষিণে দৈমাবাদ পর্যন্ত এই সভ্যতার বিস্তার রয়েছে, এবং পূর্ব দিকে উত্তরপ্রদেশের আলমগীরপুর, এখানে আলমগীরপুর অর্থাৎ উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত, এবং পশ্চিম দিকে সুতকাজেন্দর পর্যন্ত হরপ্পা সভ্যতার বিস্তার ঘটেছে। আমরা যদি হরপ্পা সভ্যতার ম্যাপটাকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, দেখো এই যে এই অঞ্চলটাতে অর্থাৎ পুরো এই অঞ্চলটাতে হরপ্পা সভ্যতার বিস্তার কিন্তু ঘটেছে। এই অঞ্চলটাতে আমরা হরপ্পা সভ্যতার বিস্তার লক্ষ্য করছি। নেক্সট আমরা দেখলাম যে হরপ্পার টাইম পিরিয়ড কি এবং হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে আমরা জানলাম বেসিক্যালি। নেক্সট হচ্ছে হরপ্পার, আমি তোমাদের আগেই বলেছি যে হরপ্পার লিপি ছিল, কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই যে লিপি, হরপ্পা লিপির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হরপ্পা লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ কেমন, ঠিক এইভাবে হরপ্পা লিপিকে লেখা হতো, অর্থাৎ এই দিক থেকে এইদিকে আসতো, আবার বাম দিক থেকে ঘুরে আবার ডান দিকে, ঠিক এইভাবে হরপ্পা লিপি লেখা হতো। এই যে লেখন শৈলী বা লেখন পদ্ধতি, এটাকে বলা হয় রুস্টোফেডন পদ্ধতি নামে পরিচিত। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট যে হরপ্পার যে লেখন শৈলী সেটা আসলে কি, সেটা কোন ধরনের লেখা স্টাইল, সেটা হচ্ছে রুস্টোফেডন স্টাইল। সাধারণভাবে হরপ্পার লিপি পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়নি। এখানে আমরা যে হরফগুলো পেয়েছি প্রায় 270 ধরনের হরফ পেয়েছি। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম রয়েছে, কোনো বইয়ে 68 রয়েছে, 70 রয়েছে, আবার 70+ কিছু রয়েছে। তবে অ্যাপ্রক্সিমেট 270টি অক্ষর বা হরফ আমরা পেয়েছি। সাধারণত ভাবে হরপ্পান যে লিপি, সেই লিপির বৈশিষ্ট্য হচ্ছে পিক্টোগ্রাফিক। দেখো লিপি সাধারণত 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যালফাবেটিক, যেমন আমাদের সরিয় সরিয়া বা ABCD, এটা হচ্ছে অ্যালফাবেটিক। নেক্সট হচ্ছে সিলেবালিক, সিলেবালিক অর্থাৎ একটা করে পার্ট, যেমন ধরো কাশ্মীর, তাহলে কাশ্মীর, এই যে একটা করে সিলেবাল, এই ধরনের কিছু আমরা লেখার স্টাইল পেয়েছি। আর একটা হচ্ছে পিক্টোগ্রাফিক, অর্থাৎ ছবিকে কেন্দ্র করে যে কি বলে কোনো শিলালিপি, সেটা হচ্ছে পিক্টোগ্রাফি। হরপ্পার লিপি সাধারণত পিক্টোগ্রাফি। তাহলে এই লিপি থেকে বেশি ইম্পর্টেন্ট হরপ্পার লিপি কোন দিক থেকে লেখা হতো,
ডান দিক থেকে বাঁ দিকে লেখানো হতো। এর লেখার স্টাইলটাকে কি বলে? রুস্টোফেডন। এবং এখানে কতগুলো হরফ পাওয়া গেছে? 270টি। এর লেখার এই যে হরফগুলো সেগুলো মিশরের হাইরোগ্লিফ লিপির ন্যায়, এটাকে আমরা পিক্টোগ্রাফিক লিপি হিসাবে বলতে পারি। নেক্সট গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে, আমি তোমাদের এই ভিডিওতে বেসিক্যালি যে তোমাদের যে জায়গাগুলো থেকে আসতে পারে সেই জায়গাগুলো সম্পর্কে আলোচনা করছি। দেখো, তোমাদের আমি হরপ্পার কিছু গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম যে তাদের লোকেশন, কোন নদীর তীরে অবস্থান করছে আবিষ্কারক এবং তাদের প্রত্নক্ষেত্রে প্রাপ্ত বস্তু, এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট। সাধারণভাবে আমরা দেখে নিব যে কোন অঞ্চলে কোন কোন তোমার হচ্ছে প্রত্নক্ষেত্রগুলি রয়েছে। দেখো, বেসিক্যালি সিন্ধু অঞ্চলে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরি হরপ্পার প্রত্নক্ষেত্র, মহেন্দ্রদারো, পর্দিজি এবং চান্হুদারো, এগুলো হচ্ছে সিন্ধু অঞ্চলে অবস্থিত। বালুচিস্তান, বালুচিস্তানে আমরা দেখতে পেয়েছি মেহেরগড়, রানাঘুন্টাই, কিলগুল মোহাম্মদ, বালাকোট এবং ডাবরকোট। এগুলো সিন্ধুর যে মেহেরগড় সভ্যতা, সিন্ধুর পূর্ববর্তী সভ্যতা সম্পর্কে কিছু আমরা এখানে ভৌগোলিক বিস্তার আমরা দেখেছি। আফগানিস্তানের সর্তুঘাই আমরা দেখেছি। পশ্চিম পাঞ্জাবের হরপ্পা, রেহমান ডেইরি, জলিলপুর এবং গানেরিওয়ালা, এবং রাজস্থানের কালীবঙ্গান। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তোমরা মনে রাখবে, এটা মেহেরগড় সভ্যতারও এই জায়গায় নিদর্শন পাওয়া গেছে। এবং এর কিছু কিছু জায়গায় কিন্তু আমরা হরপ্পা সভ্যতারও নিদর্শন পেয়েছি, যেমন কালীবঙ্গান, রাজস্থানের কালীবঙ্গান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালীবঙ্গান কোথাকার অবস্থান করছে? রাজস্থানের কালীবঙ্গান, যেটা কিন্তু আমরা মেহেরগড় সভ্যতার মধ্যেও কিন্তু এই জায়গাটায় দেখেছি, অর্থাৎ হরপ্পার পূর্ববর্তী সভ্যতা। আবার এই কালীবঙ্গান কিন্তু আমাদের হরপ্পা সভ্যতার মধ্যেও একটা প্রত্নক্ষেত্র হিসাবে থেকেছে। অর্থাৎ এই যে তোমাদের যে হরপ্পা সভ্যতার তিনটে ডিভিশন করা হলো, প্রি হরপ্পান, ম্যাচিওর হরপ্পান এবং লেট হরপ্পান, সেই প্রি হরপ্পান ফেজে কিন্তু কালীবঙ্গান যেখানে অবস্থান করতো তার বৈশিষ্ট্য পাওয়া গেছে, আবার কালীবঙ্গানে ম্যাচিওর হরপ্পান ও লেট হরপ্পানের বৈশিষ্ট্য পাওয়া গেছে। নেক্সট দেখো, হরিয়ানার আমরা দেখেছি বানওয়ালি এবং ভগবানপুর, ইম্পর্টেন্ট সাইট প্রত্নক্ষেত্র হরপ্পার। উত্তরপ্রদেশের আলমগীরপুর, ভেরি ইম্পর্টেন্ট সাইট। গুজরাটের লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোট্টা এবং রোজদি, এগুলো সব গুজরাটে পাওয়া গেছে। এই জায়গাটা ভালো করে দেখি। পাঞ্জাবের রূপার এবং রাখিগ্রাহী, মহারাষ্ট্রের দৈমাবাদ পশ্চিমতম এলাকা এবং জম্মু কাশ্মীরের মান্ডা সবচেয়ে উত্তরতম এলাকা হিসাবে ধরে নেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের কিছু প্রত্নক্ষেত্রের আমি নাম তুলে ধরেছি, যেগুলোর সাহায্যে আমি তোমাদের দেখেছি যে কোথায় অবস্থান করছে। এবার হচ্ছে দেখো, এইরকমই তোমাদের প্রত্যেকটা যে হরপ্পান যে প্রত্নক্ষেত্রগুলো রয়েছে, তা সেটি কত সালে আবিষ্কার হয়েছে, তার আবিষ্কারক কে এবং কোন নদীর তীরে গড়ে উঠেছে, এটা কিন্তু এসএসসি পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, হরপ্পা 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এটাকে আবিষ্কার করেছে, হরপ্পা প্রত্নক্ষেত্রকে। এর বর্তমান লোকেশন কোথায়? বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোবাড়ি জেলার ইরাবতী নদীর তীরে এই হরপ্পা প্রত্নক্ষেত্রটি অবস্থান করছে। নেক্সট হচ্ছে আরেকটি প্রত্নক্ষেত্র রয়েছে, যেমন মহেঞ্জোদারো। এটি গত 1922 খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেছে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছে, স্যার জন মার্শালের নেতৃত্বে। এবং এটা কোথায় অবস্থান করছে? সিন্ধু প্রদেশের লারকানা জেলা। সুটকাজেন্দর 1927 খ্রিস্টাব্দে অরেল স্টেইন আবিষ্কার করেছে, দাস নদীর তীরবর্তী মার্কান উপকূলের বালুচিস্তানে এটি অবস্থান করেছে। নেক্সট হচ্ছে চানহুদারো, 1931 খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেছে? ননীগোপাল মজুমদার এবং ম্যাকে পরবর্তীতে, যেটা সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে অবস্থান করেছে। নেক্সট হচ্ছে রূপার, 1953 সালে, অর্থাৎ আফটার ইন্ডিপেন্ডেন্স, ওয়াইডি শর্মা, পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে এটি অবস্থান করছে। কালীবঙ্গান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1960 খ্রিস্টাব্দে বিকে থাপার, যেটি রাজস্থানের ঘরঘরা নদীর তীরে অবস্থান করেছে। রংপুর, 1935 খ্রিস্টাব্দে এম এস ভার্টস আবিষ্কার করেছে, যেটি বর্তমান গুজরাটে তোমার হচ্ছে ভাদর নদীর তীরের বাম তীরে অবস্থান করেছে। বালাকোট 1963-তে জর্জ এফ ডেলস এটা আবিষ্কার করেছে, যেটা পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের সন্নিকটে অবস্থান করছে। আলমগীরপুর, ওয়াইডি শর্মা, মিরাট জেলার হিন্দন নদীর তীরে এটি অবস্থান করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধোলাভিরা 1967 জগৎপতি যোশী এটা আবিষ্কার করেছে এবং গুজরাটের কচ্ছ জেলা অবস্থান করেছে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ধোলাভিরা রয়েছে। নেক্সট, পরবর্তীতে সুরকোট্টা 1970 খ্রিস্টাব্দে জগৎপতি যোশী আবিষ্কার করেছে, কোথায় অবস্থান করছে? গুজরাটের কচ্ছ জেলায় এটি অবস্থান করছে। বানওয়ালি 1974 খ্রিস্টাব্দে আর এস 20 বর্তমান হরিয়ানা জেলায় এটা অবস্থান করছে।
এই সাইটটাও ইম্পর্টেন্ট যে কোথায় অবস্থান করছে। লোথাল, এসআর রাও গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থান করেছে, এবং মনে রাখবে লোথাল একটা পোর্ট সিটি বা সামুদ্রিক বন্দর। আমরি, ননীগোপাল মজুমদার সিন্ধু তীরবর্তী অঞ্চলে অবস্থান করছে। দেখো তোমরা এই যে পেজটা, এইটার তোমরা স্ক্রিনশট রাখতে পারো, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার পার্সপেক্টিভ, তোমরা স্ক্রিনশট নিতে পারো। নেক্সট দেখো কিছু প্রত্নক্ষেত্র, এখানে আমি সব প্রত্নক্ষেত্র তুলে নিয়ে আসিনি যেহেতু এটা ইউটিউব ক্লাস। তো যেখানে আহ, কিছু আমি তোমাদের আহ, গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্রগুলোকে তুলে ধরেছি এবং তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। দেখো মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র। এই মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কে আবিষ্কার করেছে? 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই মহেন্দ্রদারো সভ্যতা, মহেন্দ্রদারো প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছে। নেক্সট, এখানে কি কি পাওয়া গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে পাওয়া গেছে মহেন্দ্রদারোতে বৃহৎ স্নানাগার, বৃহৎ শস্যাগার, একটি সভাগৃহ এবং ব্রোঞ্জ নির্মিত মূর্তি। ভেরি ইম্পর্টেন্ট, ব্রোঞ্জের মূর্তি, নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? মহেন্দ্রদারোতে। নেক্সট, আমরা আরো কিছু জিনিস মহেন্দ্রদারোতে পেয়েছি, হ্যাঁ, সেই সম্পর্কে তোমাদের ডিটেলস আরো আমি তোমাদের পরবর্তীকালে বলে থাকবো। তো নেক্সট আমরা আপাতত দেখছি যে মহেন্দ্রদারোতে আমরা এই জিনিসগুলো পেয়েছি। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, হরপ্পা অন্যতম প্রত্নক্ষেত্র। হরপ্পা শব্দের অর্থ কি? পশুপতির খাদ্য। 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এটা আবিষ্কার করেছে। এর আগে আমি বলেছি যে পাঞ্জাবের, যে পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবের মন্টেগোমারি যে অঞ্চল, সেইখানে এটা অবস্থান করেছে। নেক্সট হচ্ছে এখানে আমরা কি পেয়েছি? পাথরের লিঙ্গ, গম, বার্লি, তামার শিকল ইত্যাদি পাওয়া গেছে হরপ্পাতে। এছাড়াও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমাধি ক্ষেত্র R17 পাওয়া গেছে কোথায়? হরপ্পাতে। নেক্সট, এখানে 891টি সিল পাওয়া গেছে হরপ্পাতে। ভেরি ইম্পর্টেন্ট। লোথালের জন্য 1954 খ্রিস্টাব্দে এসআর রাও এটি আবিষ্কার করেছে, এবং লোথালে এটি একটি সামুদ্রিক বন্দর এবং পৃথিবীর প্রথম সামুদ্রিক বন্দর হিসেবে লোথালকে চিহ্নিত করা হয়, এবং যেখানে ধান চাষের প্রমাণ মিলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধান চাষের প্রমাণ কোথায় মিলেছে? তাহলে লোথালে আমরা ধান চাষের প্রমাণ মিলেছে। আচ্ছা, লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। তাহলে কোন শহরকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়? লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। কালীবঙ্গান, এখানে 1960 খ্রিস্টাব্দে পি.কে থাপার এটি আবিষ্কার করেছে, এবং এখানে নাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে। মনে রাখবে, নাঙ্গলের ব্যবহারের নিদর্শন, অর্থাৎ এখানে আমরা কিছু ফারুস ল্যান্ড, উর্বর জমিতে নাঙ্গলের দাগ পেয়েছি, সেটা কালীবঙ্গানে। কিন্তু কাঠের একটা মডেল পেয়েছি, নাঙ্গলের মডেল আমরা পেয়েছি কিন্তু বানওয়ালিতে। এটা মনে রাখবে যে নাঙ্গলের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে কালীবঙ্গানে, আর কাঠের নাঙ্গল একটা তোমার অ্যাজ এ মডেল হিসেবে পাওয়া গেছে বানওয়ালি। নেক্সট হচ্ছে চানুদারো, ননীগোপাল মজুমদার, এবং এখানে আমরা যে জিনিসগুলো পেয়েছি বিভিন্ন ধরনের অলংকার, পুঁথি, এই সমস্ত জিনিস আমরা পেয়েছি। এছাড়াও বিভিন্ন ধাতব জিনিস যেমন তামার তৈরি প্রচুর যন্ত্রপাতি আমরা পেয়েছি। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালির দোয়াতের ন্যায় কিছু সামগ্রী আমরা পেয়েছি চান্দিদারোতে। কালির দোয়া, ভেরি ইম্পর্টেন্ট। ধোলাবিরাতে 1967 খ্রিস্টাব্দে জেপি যোশী, গুজরাটের কচ্ছের রানের খাদির অঞ্চলে ধোলাবিরা অবস্থিত, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সবচেয়ে ধোলাবিরার অন্যতম বৈশিষ্ট্য, এখানে আমরা একটা সাইনবোর্ড পেয়েছি, যেটাকে মানে ভারতের প্রাচীনতম সাইনবোর্ড হিসাবে ধরে নেওয়া হয়, সবচেয়ে প্রাচীনতম সাইনবোর্ড, যেখানে 10টা লিপি রয়েছিল। এবং ধোলাবিরায় আমরা ওয়াটার রিজার্ভার বা জল সংরক্ষণের জন্য ব্যবহৃত জলাশয়ের আমরা নিদর্শন পেয়েছি। নেক্সট, রূপার 1953-তে ওয়াইডি শর্মা এটা আবিষ্কার করেছে। এবং এখানে কি সবচেয়ে বড় বিষয়, এখানে যেটা হচ্ছে মানুষের সঙ্গে কুকুরের কবর দেওয়ার নিদর্শন পাওয়া গেছে। ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো, সেই টাইমের মানুষেরও যে এনিম্যাল প্রেম ছিল, অর্থাৎ এনিম্যালের প্রতি তাদের যে ভালোবাসা ছিল, পশুর প্রতি ভালোবাসা ছিল, তার একটা নিদর্শন আমরা রূপারে পেয়ে থাকি। অর্থাৎ কুকুরের সঙ্গে যে মানুষের কবর, একসঙ্গে কবর দেওয়ার পদ্ধতি, সেটা কিন্তু আমরা রূপারে পেয়েছি। এটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে খুবই। নেক্সট, এখানে আমি তোমাদের একটা টেবিল নিয়ে এসেছি। এখানে দেখো কিছু
প্রত্নক্ষেত্র এবং তার কোন নদীর তীরে অবস্থান করছে সেটা আমরা লিখেছি। আমরা জানি যে বেশিরভাগ যে হরপ্পান যে প্রত্নক্ষেত্রগুলো রয়েছে সেটা সিন্ধু ও তার উপনদী, অর্থাৎ ইরাবতী, চন্দ্রভাগা, বিপাশা, এই যে নদীগুলো রয়েছে, শতদ্রু, হ্যাঁ, এই সমস্ত নদীর তীরেই গড়ে উঠেছে। তো দেখো, মহেন্দ্রদারো সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে, হরপ্পা রাবি নদীর তীরে গড়ে উঠেছে, কালীবঙ্গান ঘরঘরা, চানুদারো সিন্ধু, বর্দিজি সিন্ধু, সুটকাজেন্দর দাস, রূপার শতদ্রু, বানোয়ালি সরস্বতী, হ্যাঁ, নেক্সট হচ্ছে আলমগীরপুর হিন্দন এবং দৈমাবাদ প্রভারা, এখানে বেশ কিছু রয়েছে, মান্ডা চন্দ্রভাগা, বালাকোট দিঘারা। এর মধ্যে এই যে এই বক্সটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে হরপ্পা সভ্যতার যে প্রত্নক্ষেত্রগুলো সেগুলো কোন কোন নদীর তীরে উঠেছে। নেক্সট আমরা আলোচনা করব হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। তো দেখো, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যের অন্যতম হরপ্পার বৈশিষ্ট্যই হচ্ছে সেটা হচ্ছে নদীমাতৃক সভ্যতা। আমি তোমাদের মেন পয়েন্টস গুলো আলোচনা। কেন নদীমাতৃক সভ্যতা আমরা বলবো? দেখো, হরপ্পার যে প্রত্নক্ষেত্রগুলো আমরা পেয়েছি তার বেশিরভাগটাই কিন্তু আমরা দেখেছি যে কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। দেখবে যে সিন্ধু ও তার যে পার্শ্ববর্তী যে উপনদীগুলো রয়েছে, যেমন ইরাবতী, ঘরঘরা, শতদ্রু, ভোগাবর, এই যে সেই নদীগুলোর তীরেই এই সভ্যতা গড়ে উঠেছে। এবং প্রাচীন কালে আমরা যে সভ্যতাগুলো দেখেছি বেশিরভাগ সভ্যতাগুলোই কিন্তু নদীমাতৃক সভ্যতা। যেমন তুমি যদি মিশরকেও দেখো, হুম, মিশর নীল নদের তীরে গড়ে উঠেছে। তো যাই হোক, তো নদীমাতৃক সভ্যতা, আমাদের হরপ্পা সভ্যতাকে আমরা নদীমাতৃক সভ্যতা বলি, এটা তার একটা 1 নম্বর অন্যতম ফিচার। নেক্সট, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে নগর কেন্দ্রিকতা। নগর কেন্দ্রিকতা এবং আধুনিকতা, অর্থাৎ আমরা যদি মহেন্দ্রদারোর টাউন প্ল্যানিং দেখি, অর্থাৎ তার যদি নগর পরিকল্পনা দেখি, তাহলে আমরা দেখবো যে সুনির্দিষ্ট একটা নগর কেন্দ্রিকতার বৈশিষ্ট্য আমরা হরপ্পার প্রত্নক্ষেত্রে দেখছি। তার নগর পরিকল্পনা, তার সুবিন্যস্ত রাস্তাঘাট, তার পয় প্রণালী সিস্টেম, তার স্বাস্থ্য সচেতনতা বলতে কি, যে হরপ্পার যে ড্রেনেজ সিস্টেম আমরা দেখেছি, তারা অত্যন্ত সচেতন ছিল যাতে পরিবেশকে দূষিত না করে, তাই ড্রেনগুলো সেই টাইমে ঢাকা এই ধরনের ব্যবস্থা থাকতো। এবং আহ এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, সেগুলো কিন্তু আমরা দেখেছি। নেক্সট, নগর কেন্দ্রিকতার একটা বৈশিষ্ট্য, এই টাইমে আমরা হরপ্পান যে নগর, তোমাদের যখন আমি নগর পরিকল্পনা পড়াবো তখন দেখবে যে হরপ্পান নগরের মধ্যে আমরা সিটাডেল দেখছি এবং লোয়ার টাউন, অর্থাৎ এই বিষয়গুলো আমরা দেখছি দুটো ভাগ। এবং কি করছে, হরপ্পার যে সিটাডেল এবং অনেক ক্ষেত্রে লোয়ার টাউন, সেটা কি পরিখা দ্বারা ঘেরা থাকছে, বা তোমার হচ্ছে কি বলে, সেগুলোকে ফর্টিফাইড করা হচ্ছে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, যেগুলো একটা নগর কেন্দ্রিকতার বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা হরপ্পা সভ্যতার মধ্যে লক্ষ্য করছি। তাহলে হরপ্পা সভ্যতার আমরা এ পর্যন্ত দুটো বৈশিষ্ট্য দেখলাম, যে হরপ্পা সভ্যতা হচ্ছে নদীমাতৃক সভ্যতা এবং হরপ্পা সভ্যতা হচ্ছে নগর কেন্দ্রিক, এবং আধুনিকতা তার মধ্যে রয়েছে। নেক্সট, হরপ্পা সভ্যতার আরো বৈশিষ্ট্য আমরা দেখেছি যে এই টাইমে আমরা আহ যে তাম্র এবং ব্রোঞ্জ, এই টাইমে ব্রোঞ্জের ব্যবহার করতে আমরা দেখেছি হরপ্পা সভ্যতায়, অর্থাৎ তামা ও টিন মিশিয়ে এই টাইমে ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার হতে শুরু করেছে। এটা একটা হরপ্পা সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও হরপ্পা সভ্যতা হচ্ছে মাতৃতান্ত্রিক সভ্যতার নিদর্শন আমরা পেয়েছি, অর্থাৎ কিছু মাতৃমূর্তি পেয়েছি, যেখান থেকে আমরা হরপ্পা সভ্যতাকে তোমার হচ্ছে মাতৃতান্ত্রিক সভ্যতা হিসাবে বলছি। দেখো, এই হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যটা, তোমাদের কনসেপ্টটা শুধু ক্লিয়ার রাখতে হবে। এখান থেকে স্টেটমেন্ট বেস কোশ্চিন আসলেও আসতে পারে, কিন্তু যেহেতু এমসিকিউ টাইপের তোমাদের পরীক্ষা হবে, তাই তোমাদের যে জায়গাগুলো থেকে বেশি করে কোশ্চিন আসবে সেই জায়গাগুলোকে তোমরা আগে কভার করবে, কারণ সিলেবাস অনেকটাই এবং টাইম খুব কম। তাই হরপ্পা সভ্যতা থেকে প্রত্নক্ষেত্র রিলেটেড জায়গাটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে ট্রেড, হ্যাঁ, ট্রেড রয়েছে, ট্রেডের কোথা থেকে কোন জিনিস আমদানি হতো সেই জায়গাগুলো দেখতে হবে। নেক্সট, এগ্রিকালচার হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা দেখেছি যে তার যে ইকোনমিক বা তার যে সাবসিস্টেন্স স্ট্র্যাটেজিস রয়েছে, অর্থাৎ তাদের কৃষিক্ষেত্র অনেক উন্নত ছিল, সেই সম্পর্কে আমরা এবার যাব অর্থনৈতিক জীবন থেকে। নেক্সট, হরপ্পা সভ্যতায় আমরা কি দেখেছি, যে তার কৃষি সিন্ধু, রাভি এবং ইরাবতী সহ অন্যান্য নদীতে বাঁধ দিয়ে এই সময়ে কৃষিকাজ করা হয়। অর্থাৎ জলকে বাঁধ দিয়ে ধরে রেখে এবং সেই জলকে পরবর্তীকালে ক্যানেলের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে গিয়ে সেই যেখানে জলের অভাব রয়েছে সেই জায়গাকেও কৃষিকাজ কিন্তু
ডেভেলপ করা হতো। অর্থাৎ ইরিগেশন টেকনোলজি আমরা কিন্তু দেখেছি যে কৃষিক্ষেত্রের উন্নতির জন্য হরপ্পাবাসীরা ইরিগেশন টেকনোলজি ইয়ে করেছে। এছাড়াও তাদের টেকনোলজিগত কৃষির উন্নতির জন্য বিভিন্ন ধরনের কৃষি যে সরঞ্জামগুলো রয়েছে, বিভিন্ন সেই সরঞ্জামগুলো তৈরি করতে তারা কিন্তু বিভিন্ন ধাতুর ব্যবহার করছে। নেক্সট, হরপ্পা সভ্যতার আমরা ইকোনমিক লাইফে তাদের যে ফসলগুলো উৎপন্ন হতে দেখেছি, তার মধ্যে আমরা যে নিদর্শন পেয়েছি সেখানে গম এবং যব ছিল হরপ্পাবাসীর প্রধান খাদ্য। ভেরি ইম্পর্টেন্ট, হরপ্পার প্রধান খাদ্য কি ছিল? গম এবং যব ছিল হরপ্পাবাসীর প্রধান খাদ্য। এছাড়াও হরপ্পায় আর কোন কোন সবজি উৎপন্ন হতো বা কোন কোন ফসল উৎপন্ন হতো? যেমন তারা রাই, সর্ষে, মিলেট, মুগ, মসুর এবং রবি শস্য ইত্যাদি তারা করত। এছাড়াও বিভিন্ন বসন্তকালীন ফসল, হ্যাঁ, যেমন তোমার হচ্ছে কি বলে জোয়ার, বাজরা, এগুলো হেমন্তকালীন ফসল। অর্থাৎ তারা কিন্তু ডিফারেন্ট টাইপস, অর্থাৎ ক্রপ রোটেশন তাদের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি, হরপ্পাবাসীর মধ্যে এটা আমরা দেখেছি। নেক্সট, হরপ্পায় কৃষিক্ষেত্রের উন্নতির জন্য যে বিভিন্ন যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করতো, তোমাদের আমি আগেই বলেছি তার নিদর্শন কোথায় পাওয়া যায়। যেমন কালীবঙ্গালে আমরা কাঠের নাঙ্গলের ছাপ পেয়েছি, যেখান থেকে আমরা বুঝতে পারি যে হরপ্পাবাসীরা কাঠের নাঙ্গল ব্যবহার করত। এছাড়াও তো বানোয়ালিতে আমরা কাঠের নাঙ্গলের মডেল পেয়েছি। হরপ্পাবাসীরা কৃষিকাজের উন্নতির জন্য বিভিন্ন ধরনের পশুর ব্যবহার করতো নাঙ্গলকে টানার জন্য, যেখানে অক্স বা ষাঁড়কে তারা ব্যবহার করেছে বলে অনেক ঐতিহাসিক মন্তব্য করেছেন। কারণ তাদের অনেক সিলে আমরা ষাঁড়কে দেখেছি, যেখান থেকে অনুভব করা যায় মানে তারা এই সিদ্ধান্তে এসেছেন যে কৃষিক্ষেত্রে হয়তোবা ষাঁড়কে ব্যবহার করা হতো নাঙ্গল টানার কাজে। নেক্সট, তাদের গৃহপালিত পশু কি কি ছিল? গরু, ভেড়া, ছাগল, মহিষ, উট, শূকর প্রভৃতি তাদের গৃহপালিত পশু ছিল। হ্যাঁ, যেমন মহিষ এবং ষাঁড়কে তারা প্রধানত চাষের কাজে ব্যবহার করত। এছাড়াও এই যে ডোমেস্টিক অ্যানিমালস গুলো রয়েছে তারা কিন্তু আমিষ খাবার খেত। হ্যাঁ, তো সেখানে কিন্তু তাদের অ্যাজ এ ডোমেস্টিকেশন যে তোমার পশুগুলো রয়েছে তারা কিন্তু খাদ্যের চাহিদাও কিন্তু এখান থেকে মেটে। নেক্সট, হরপ্পার অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে কারিগরি শিল্প। তো কারিগরি শিল্পের আমরা হরপ্পা সভ্যতা বিশেষত 2600 থেকে 1900 বিসি অর্থাৎ ম্যাচিওর হরপ্পান ফেজে আমরা কিন্তু কারিগরি শিল্পের ব্যাপক উন্নতি কিন্তু আমরা লক্ষ্য করি। হরপ্পা সভ্যতার যে অর্থনীতি তার মূল বৈশিষ্ট্য ছিল তাদের ক্রাফট স্পেশালাইজেশন বা কারিগরি দ্রব্যের নির্মাণ এবং সেগুলোর ব্যবহার, ও তার উপর নির্ভর করে তাদের এক্সপ্যানশন অফ দা ট্রেড অর্থাৎ ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। হরপ্পায় আমরা শিল্পের মধ্যে পাথর এবং ধাতু দুটোর ব্যবহারের নিদর্শনই আমরা পেয়েছি হরপ্পা সভ্যতা। যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে আমরা বেশ কিছু ছুরি এবং অন্যান্য হাতিয়ারের নিদর্শন পেয়েছি। কি কি? তারা যেমন তামা, কাঁসা ইত্যাদির ছুরি, বাটালি, বড়শি, কাস্তে এবং কুঠার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তারা কিন্তু এই সমস্ত সন্ধানগুলো পেয়েছে। নেক্সট, বয়ন শিল্প তাদের নিদর্শন রয়েছে। সুতি বস্ত্র, আমরা মহেন্দ্রদারোতে কটনের নিদর্শন পেয়েছি, যেখান থেকে আমরা মনে করি যে তারা তুলা উৎপাদন করতে পারতো এবং হরপ্পাবাসীরা এই টাইমে সুতি বস্ত্র পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে রপ্তানি করত। তাহলে কি তাদের কটন অর্থাৎ বয়ন শিল্পে তারা যথেষ্ট উন্নত ছিল। নেক্সট, ধাতু শিল্পের মধ্যে সোনা রূপার সুন্দর সুন্দর অলংকার তৈরি করত এবং নারী পুরুষ উভয়ই আমরা দেখেছি সেই ধরনের অলংকার ব্যবহার করতে। এছাড়াও তামা ও ব্রোঞ্জ দিয়ে তারা বিভিন্ন যে সরঞ্জামগুলো রয়েছে, বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং কৃষিকার্যে ব্যবহৃত জিনিসপত্র, এছাড়াও ধর্মীয় কার্যে ব্যবহৃত ডিফারেন্ট টাইপস প্রদীপ ও মূর্তি, এই সমস্ত কিন্তু তৈরি হতে আমরা দেখেছি। নেক্সট, এই টাইমে মৃৎশিল্পেরও ব্যাপক উন্নতি ঘটে, টেরাকোটা শিল্পের ডেভেলপমেন্ট ঘটে। এছাড়াও কুমোরের চাকার সাহায্যে তারা বিভিন্ন ধরনের মাটির মূর্তি, মাটির চলা, মাটির অর্থাৎ বিভিন্ন ধরনের যে ব্যবহার্য জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তারা তৈরি করে। এছাড়াও মানুষের যে দৈনন্দিন জীবন সেই জিনিসগুলোরও নিদর্শন আমরা পেয়েছি। নেক্সট, আমরা কি দেখেছি? প্রস্তর শিল্পের মধ্যে আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করত এবং সেই অলংকার নিয়ে আসতো। অলংকারের যে বিভিন্ন যে দামি মূল্যবান যে পাথরগুলো সেগুলো অনেক সময় দেশে এবং অনেক সময় দেশের বাইরে থেকে আমদানি করা হতো। এরকম কিছু মূল্যবান পাথরের নিদর্শন আমরা হরপ্পা সভ্যতায় পেয়ে থাকি। তার মধ্যে রয়েছে কার্নেলিয়ান, রয়েছে লাপিস লাজুলি,
রয়েছে অ্যাসিড, এগুলো ব্যবহার করা হতো। এছাড়াও মানুষ বিভিন্ন ধরনের মালা ব্যবহার করত, যেগুলোতে দামি দামি পাথর এবং সিটাইট জাতীয় পাথর তারা ব্যবহার করত। হ্যাঁ, সিল তৈরি করেছে সিটাইট জাতীয় পাথর দিয়ে। এছাড়াও লাপিস লাজুলি দিয়ে তারা মূল্যবান অলংকার তৈরি করেছে, কিন্তু আমরা এই সমস্ত দেখেছি। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভে, সেটা হচ্ছে তাদের বাণিজ্য। অর্থাৎ দেখো, দেখো এখানে একটা শর্ট কোশ্চিন, যে বণিকদের কি নামে অভিহিত করা হতো? বণিকদের বলা হতো বণিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তারা কোন কোন কমিউনিকেশন ব্যবহার করতো? জলপথ, স্থলপথ উভয়ই তারা অ্যাজ এ বাণিজ্যিক কমিউনিকেশনের জন্য তারা ব্যবহার করত। এবং তারা অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকত। নেক্সট, সাধারণত কোন কোন দেশের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যের আমরা নিদর্শন পেয়েছি? আমরা পারস্য, মেসোপটেমিয়া, আফগানিস্তান, বালুচিস্তান, আফগানিস্তান, ব্যাবিলন প্রভৃতি দেশের সঙ্গে কিন্তু আমরা হরপ্পার যে বাণিজ্যিক তোমার হচ্ছে কি বলে নিদর্শন আমরা পেয়েছি। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, হরপ্পা সভ্যতায় মুদ্রা ব্যবস্থার প্রচলন ছিল না। তাহলে কিভাবে ব্যবসা বাণিজ্য চলতো? সাধারণত বিনিময় প্রথার মাধ্যমে আমদানি এবং রপ্তানি করা হতো। ভেরি ইম্পর্টেন্ট, যে অনেকেই ভাবে যে হয়তো মুদ্রার ব্যবহার ছিল, কিন্তু না, হরপ্পাবাসীদের বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত। যদিও বা আমরা হরপ্পায় বেশ কিছু সিল পেয়েছি, হ্যাঁ, কিন্তু তাদের আমদানি বিনিময় প্রথায় চলত, মূলত তাদের বার্টার সিস্টেম ছিল। নেক্সট, তারা নৌকা, জাহাজ এই সমস্ত ব্যবহার করতো, গরুর গাড়ি, হ্যাঁ, বা তোমার হচ্ছে বলদ, ষাঁড়, গাধা, এই সমস্ত উট, এই সমস্ত পশুকে তারা ব্যবহার করতো পণ্য পরিবহনের জন্য। তাদের ওজন এবং পরিমাপ করার জন্য বিশেষ ধরনের বাটখারার প্রচলন আমরা হরপ্পা সভ্যতায় দেখেছি, যার মেটেরিয়ালস কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। চুনা পাথর এবং সিটাইট দিয়ে সাধারণত এই ধরনের বাটখারাগুলো তৈরি করা হয়। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোথা থেকে কোন জিনিস আমদানি হতো। দেখো, হিমালয় থেকে দেবদারু কাঠ আমদানি করা হতো, অভ্যন্তরীণ বাণিজ্য। মহীশূর থেকে সোনা আমদানি করা হতো। রাজস্থানের ক্ষেত্রী যে মাইন রয়েছে সেখান থেকে তামা, সীসা, চুনা পাথর। পারস্য সুমের থেকে রূপা। মধ্য এশিয়া থেকে যে কচ্ছের রান অঞ্চল থেকে আসতো শঙ্খ প্রভৃতি জিনিসগুলো আমদানি করা হতো। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি, হিমালয় থেকে কি আসতো? দেবদারু কাঠ। মহীশূর থেকে আসতো সোনা। রাজস্থানের ক্ষেত্রী মাইন থেকে কি কি আসতো? তামা, সীসা ও চুনা পাথর। পারস্য সুমের প্রভৃতি অঞ্চল ও মধ্য এশিয়া থেকে জেট পাথর, কচ্ছের রান প্রভৃতি অঞ্চল থেকে শঙ্খ, এই সমস্ত আমদানি করা হতো। এছাড়াও ভেরি ইম্পর্টেন্ট, বহুমূল্য লাপিস লাজুলি, যেটা আমরা নীলা পাথর হিসেবে এখন ব্যবহার করি, সেটা আফগানিস্তানের বাদাখশান থেকে আসতো। ভেরি ইম্পর্টেন্ট, যে কোথা থেকে লাপিস লাজুলি আনা হতো? আফগানিস্তানের বাদাখশান। কার্নেলিয়ান আমরা দেখেছি সৌরাষ্ট্র থেকে কার্নেলিয়ান পাথর আসতো। নেক্সট, ভারত থেকে অর্থাৎ সিন্ধু অঞ্চল থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হতো? সুতি বস্ত্র, খাদ্যশস্য, ময়ূর, হাতির দাঁত, আইভরি, নীলকান্ত মণি ও অন্যান্য মণিমুক্তা ইত্যাদির রপ্তানি। ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো, বৈদেশিক বাণিজ্যের আমরা নিদর্শন পেয়েছি, যদিও বা সাহিত্যিক উপাদান আমরা এখানে পাইনি, কিন্তু মেসোপটেমিয়ায় যে সাহিত্য রয়েছে সেখানে দেখো পশ্চিম এশিয়া থেকে কিছু, দেখো, কিলকাকৃতি হরপে লেখা একাধিক ফলক থেকে জানা যায় যে আক্কাদীয় শাসকদের সঙ্গে অর্থাৎ মেসোপটেমিয়ানদের সঙ্গে মেলুহা অর্থাৎ নিম্ন সিন্ধু অঞ্চল বলতে আমাদের যে অঞ্চলটা সিন্ধু উপত্যকা অঞ্চল, সেই অঞ্চলের কথা বলছে। তাহলে মেলুহা শব্দের অর্থ কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে নিম্ন সিন্ধু অঞ্চলকে মেলুহা, এবং মাগান অর্থাৎ মার্কান অঞ্চল এর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ ছিল। এই দুটো শব্দ ভেরি ইম্পর্টেন্ট। মেলুহা শব্দের অর্থ কি? নিম্ন সিন্ধু অঞ্চলকে মেলুহা, এবং মাগান বলতে মার্কান উপকূলকে বলেছে। নেক্সট, ব্যাকট্রিয়ার হরপ্পা সভ্যতায় তৈজসপত্র পাওয়া গেছে। সুমেরদের সাহিত্যে মেলুহা শব্দের উল্লেখ পাওয়া গেছে। এছাড়াও যে হরপ্পা ও মিশরে ব্যবহৃত বিভিন্ন ধরনের যে তোমার হচ্ছে সিলগুলো, মানে হরপ্পান যে সিলগুলো রয়েছে, সেই হরপ্পান সিলের অনেক নিদর্শন কিন্তু আমরা মেসোপটেমিয়ায় পেয়েছি। এইখান থেকে আমরা অনুমান করতে পারি যে হরপ্পান যে শুধুমাত্র যে
অভ্যন্তরীণ বাণিজ্য করেছে না, এর সঙ্গে বৈদেশিক বাণিজ্যেরও যথেষ্ট নিদর্শন পাওয়া গেছে। যেমন দেখো, ইরানের হিসার, শাহটেপে, এই সমস্ত জায়গাতে আমরা কিছু সিল এবং কার্নেলিয়ান পেয়েছি। বাহারিনের রাসেল কেলায় আমরা পিচ অফ আইভরি পেয়েছি, লিঙ্গ শেপ অবজেক্টস পেয়েছি। নেক্সট হচ্ছে মেসোপটেমিয়ার কিস, তারপর হচ্ছে লাগাস, নিপুর এবং উর প্রভৃতি অঞ্চলে আমরা হরপ্পা সভ্যতার কিছু মূল্যবান লাপিস লাজুলি, কার্নেলিয়ান, গোট, এই সমস্ত আমরা জিনিস পেয়েছি। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, যে তাদের সামাজিক জীবন এবং নগর পরিকল্পনা। তো আমি তোমাদের আজকে অর্থনৈতিক জীবন পর্যন্তই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে, অর্থাৎ হরপ্পা সভ্যতার উপর আমাদের দুটো ভিডিও হবে। নেক্সটে আমি সামাজিক জীবন, ধর্মীয় জীবন এবং হরপ্পা সভ্যতার যে পতনের কারণ রয়েছে সেই বিষয়গুলো ও নগর পরিকল্পনা, এই চারটি বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যাতে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।